আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের এইচএসসি 26 ব্যাচ যারা আছো, যারা পরীক্ষার্থী, তাদের জন্য আমরা এমসিকিউ এর একটা ওয়ান শট ক্লাস নিয়ে এসেছি। ঠিক আছে, এখানে ফার্স্ট পেপারের যতগুলা চ্যাপ্টার আছে, বেসিক্যালি মোস্ট ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলা, ম্যাট্রিক্স, সরলরেখা, ত্রিকোণমিতিক অনুপাত, বৃত্ত, তারপর অন্তরীকরণ, যোগজীকরণ, এই চ্যাপ্টারগুলোর এমসিকিউ আমরা দেখবো। ঠিক আছে, এমসিকিউ কিভাবে খুব তাড়াতাড়ি তুমি সলভ করতে পারো, এমসিকিউ দেখে ধরো যে বিস্তরভাবে সলভ না করে একটু ট্রিকি, একটু ট্রিক্স নিয়ে, একটু টেকনিক্যালি যেভাবে সলভ করা যায়, আমরা সেই ব্যাপারগুলো দেখবো। ঠিক আছে, চলো আমরা শুরু করি। দেখো, এসএসসি 26 হার ম্যাথের জন্য আমরা এমসিকিউ শুরু করতেছি। চলো দেখো, উচ্চতর গণিত প্রথম পত্র 50টা এমসিকিউ আছে আমাদের এখানে। আমি এখানে 50টা এমসিকিউ খুব বেছে বেছে নিছি। প্রথমের দিকে দেখো দেওয়া আছে, আমরা ম্যাট্রিক্সে শুরু করব। ঠিক আছে, এর আগে আমি তোমাদের অনেকবার ম্যাট্রিক্সের বিভিন্ন ট্রিক্স, কোন কোন টপিকগুলো আছে সেগুলো থেকে এমসিকিউ আসতে পারে সেগুলো পড়াই দিছি, সিকিউ কোন থেকে আসতে পারে সেগুলো পড়াই দিছি। দেখো, প্রশ্ন নাম্বার 1 দেয়া আছে এই একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। এই ম্যাট্রিক্সের কি নির্ণয় করতে হবে? ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। দেখো, ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করবো তখন আমাকে এটা কি দেওয়া আছে? এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় একদম ডাইরেক্ট। আমরা সূত্র কি শিখছিলাম দেখো দেখি। এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সের মান আগে, হ্যাঁ, আমি যদি এখন এ ইনভার্স নির্ণয় করতে চাই, তাহলে 1/, কি হবে, এর মান ইন্টু কত, অ্যাডজয়েন্ট, অ্যাডজয়েন্ট অফ এ, এটা বসাতে হবে। এখন এইটার বেলা আমরা কি করতে পারি? দেখো, এখানে ডাইরেক্ট মান বসাবো। এ ইনভার্স 1, এটা যদি নির্ণয় করতে চাই তাহলে এটা ডাইরেক্ট মান বসাবো। মান বসাবো কিভাবে? দেখো, 3 আর 2, 3 দুগুণা 6, আর এখানে 4, তাহলে মাইনাস কত, 2, অর্থাৎ 2 থাকতেছে, মাইনাস করে দিলে 2 থাকতেছে, এখানে 2 থাকলো। এখন অ্যাডজয়েন্টের বেলায় কি বলছিলাম? অ্যাডজয়েন্টের বলছিলাম এই যে 3টা, এই 3 আসবে 2 এর জায়গায়, আর এই 2 আসবে 3 এর জায়গায়, আর এইখানের সাইনটা পরিবর্তিত হয়ে যাবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, প্লাস থাকলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো, 3, আর এখানে আসবে কত, 2, আর এখানে ছিল -1 -4। দেখো তো অ্যান্সার কি দেওয়া আছে? অ্যান্সার বি। দেখো, মিলছে কি? অ্যান্সার বিটা কি মিলে গেছে? মিলে গেছে। আচ্ছা, তাহলে অ্যান্সার বি হচ্ছে এটা। এবার আসি, দেখো প্রশ্ন নাম্বার 2 এ এক্স ইকুয়াল কত দেওয়া আছে? দেখো, এক্স 2, 8, আবার এক্স দেওয়া আছে, এটা ইকুয়াল 0 দেওয়া আছে। এখানে দেখো, মডুলাস দিয়ে এটার মান বোঝায় না? মডুলাস দিয়ে কি বোঝায়? মডুলাস দিয়ে এটার মান বোঝায়। তো এখন যেহেতু মডুলাস দিয়ে এটার মান বোঝায়, তাহলে এটার মান ইকুয়াল কত, 0। তাহলে সেখান থেকে এক্স এর মান বের করতে হবে। এটা খুবই সোজা, গুণ করো, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর এখানে 8 আর 2 অর্থাৎ 16, মাইনাস কত, 16 ইকুয়াল 0। আচ্ছা, তাহলে 16 ইকুয়াল যদি 0 হয়, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল কত হবে, 16, অর্থাৎ এক্স ইকুয়াল হবে প্লাস মাইনাস কত, 4। দেখো, প্লাস মাইনাস 4। আচ্ছা, চলো এবার সামনের দিকে যাই, এরপরের এমসিকিউটা আসি। এখানে আছে কোনো বর্গ ম্যাট্রিক্স এ, এটা হবে আসলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এখানে একটু টাইপে মিস্টেক হয়েছে, এটা হবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। কখন হবে বলো দেখি, কখন হবে? যখন এর মান 0 হয়। যখন এর মান 0 হয়, এটা আসলে মুখস্থ। এমসিকিউর জন্য এই বিষয়টাকে মুখস্থ রাখতে হবে, কিছু কিছু বিষয় মুখস্থ রাখতে হবে, আমি আগেও বলে দিছিলাম। ঠিক আছে, এরপরে আসো, দেখো এ বি, এ ও বি ম্যাট্রিক্সের ক্রম যথাক্রমে কত দেওয়া আছে? দেখো দেখি, ক্রম কি কি দেওয়া আছে? ক্রম দেওয়া আছে 3 2, আর এটা কি দেওয়া আছে, 2 4। এখন এটাকে গুণ করা যাবে কি যাবে না সেটা তো আমরা জানি। কিভাবে? যদি এইটার সারি, এইটার যে সারি, এটার কলাম আর এইটার সারি মিলে যায়, তাহলে প্রথমে সারি সংখ্যা পরে কলাম সংখ্যা, যদি মিলে যায় তাহলে এটাকে গুণ করা যাবে। দেখো, এখানে বলছে এ বি ম্যাট্রিক্সের ক্রম কত হবে। গুণ করলে কি দাঁড়ায়? গুণ করলে দাঁড়ায়, পাশাপাশি বসাও, 3 ইন্টু 2, আবার কি বসাবো, 2 ইন্টু কত, 4, দুটা মিলে যাচ্ছে, তাহলে 3 ইন্টু কত হবে, 4। অ্যান্সার কোথায় আছে? দেখো, 3 ইন্টু 4 সি নাম্বারে আছে। ঠিক আছে, এরপরেরটাই যাই। দেখো, এরপরেরটাই আমরা যাবো। কি দেওয়া আছে? এ 1 2 3 4 দেওয়া আছে। ম্যাট্রিক্সটা কি ধরনের ম্যাট্রিক্স? ম্যাট্রিক্সটা দেখো, অ্যান্সারে দেওয়া আছে কি, সমমিত ম্যাট্রিক্স, অথবা এটাকে আমরা প্রতিসম ম্যাট্রিক্সও বলতে পারি। কি বলতে পারি? প্রতিসম ম্যাট্রিক্সও বলতে পারি। তাহলে এটা কিভাবে বুঝবো? দেখো, এটা বোঝার একটা উপায় হচ্ছে, এই যে এইটা আর এইটা মিলে যাবে। দেখো তো, 2 2 মিলছে, মিলছে। এবং দেখো, এই 3 আর এই 3ও মিলে গেছে, মিলছে। এবার 5 এবং 5 এটাও মিলে যাবে, অর্থাৎ এটার যদি শর্ত এখন দেখতে চাই, এটা কত? এটা হচ্ছে এ আই জে, আই জে না? আর এটা ইকুয়াল কত হবে? পরেরটার যে আছে, পরেরটার কি হবে? এটা যদি এ 1 2 আর পরেরটার এ 1 1 মিলে যায়, তাহলে কি হয়ে যাচ্ছে, সেটা প্রতিসম ম্যাট্রিক্স। শুধু এটাই না, এটা এটা এবং এই 5 5 সবগুলোর বেলায় একই হবে। তাহলে প্রতিসম বা সমমিত ম্যাট্রিক্স হওয়ার শর্ত কি আছে? এটা। তাহলে অ্যান্সার কিন্তু বুঝে ফেলতে হবে এইভাবে। এরপরে আসো, 2 3 এবং 4 7 বিন্দুগামী সরলরেখার সমীকরণ, সরলরেখার ঢাল নির্ণয় করতে বলছে। এটা খুবই ইজি প্রশ্ন। এখানে ঢাল নির্ণয় সূত্র কি জানতাম আমরা? ঢালকে আমরা এম দ্বারা প্রকাশ করি। এম ইকুয়াল আমরা কি জানি?
y2 মাইনাস কত y1 ডিভাইডেড বাই x2 মাইনাস কত x1। আমি তোমাদের সূত্র লিখে লিখে বোঝাচ্ছি, মানে একটু বোঝায় পড়ানোর জন্য। তোমরা কি করবা, তোমরা খুব ফাস্ট করতে থাকবে যাতে তাড়াতাড়ি করে অ্যান্সারটা করতে পারো। পরীক্ষার হলে ফার্স্ট অ্যান্সার করতে হবে। তাহলে কি করবো বলো, 7 মাইনাস 3 কত 4, এবং 4 মাইনাস 2 কত হবে 2। তাহলে কত দাঁড়াচ্ছে 4 ডিভাইড বাই কত 4 ডিভাইড বাই 2। তাহলে ঢালের মান কত আসতেছে 2, ঢালের মান 2। দেখো সঠিক উত্তর কিন্তু বি দেয়া আছে। আচ্ছা, সরলরেখার কোশ্চেন চলে আসছে, এরপরে সামনের দিকে যাই। আমি বলছিলাম যে আমি এখানে খুব সীমিত কোশ্চেন রাখছি, যেগুলো আসার মতো বা যেগুলো থেকে তো আসে সেই কোশ্চেনগুলো লাগছে। আমার তো সব কোশ্চেন একবারে দেখানো সম্ভব না, এরকম আমি টাইপ দেখে আসছি। সো কোশ্চেন শুধু যেগুলো আসতে পারে বা যেগুলো আসে এবারের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলো দেখাচ্ছি। ঠিক আছে, দেখো এবার দেয়া আছে, এটা সরলরেখা থেকে একটা কোশ্চেন। 3x প্লাস 4y মাইনাস 12 ইকুয়াল কত 0, রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। দেখো তো কার সাথে ত্রিভুজ গঠন করছে, অক্ষদ্বয়ের সাথে। কার সাথে, অক্ষদ্বয়ের সাথে গঠন করছে। কার সাথে, অক্ষদ্বয়ের সাথে। তাহলে 3x প্লাস 4y মাইনাস 12 রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল। এখন এটার জন্য আমরা সূত্র কি শিখছিলাম, এটার জন্য আমরা সূত্র কি শিখছিলাম বলো, এটার জন্য আমরা সূত্র শিখছিলাম হাফ এ বি। এটাই হচ্ছে আমার অক্ষদ্বয় দ্বারা, অক্ষদ্বয়ের সাথে যে একটা রেখা ত্রিভুজ গঠন করে সেই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এবির মান কি আমরা জানি, এবির মান আমরা জানি না। দেখো এবির মানটা এখন বের করতে হবে। 3x প্লাস কত 4y মাইনাস কত 12 ইকুয়াল 0। তাহলে এবির মান যদি বের করতে চাই কোন সমীকরণে নিয়ে আসতে হবে, এভাবে নিয়ে আসতে হবে, x ডিভাইড বাই a প্লাস y ডিভাইড বাই b ইকুয়াল কত 1, এটাতে নিয়ে আসতে হবে। তাহলে 12 কে ওইদিকে নিয়ে যাবো আগে। 3x প্লাস 4y ইকুয়াল কত 12, পুরোটাকে কি করবো 12 দ্বারা ভাগ করে দিব। তাহলে কি আসবে x ডিভাইডেড বাই 4 প্লাস y ডিভাইডেড বাই 3 ইকুয়াল কত 1 আসবে। দেখো এর মান এবং বির মান কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে এখানে যদি বসাই হাফ এ বি, অর্থাৎ এর মান কত 4 ইন্টু কত 3, 3 4 12 ডিভাইডেড বাই 2, তাহলে হচ্ছে কত 6। দেখো তো অ্যান্সার কত দেওয়া আছে 6 বর্গ একক। অ্যান্সার দেওয়া আছে কত 6 বর্গ একক। অ্যান্সার কত দেওয়া আছে 6 বর্গ একক। দেখো এরপরে আসো, বলছে 2x মাইনাস ওয়াই প্লাস 5 ইকুয়াল 0 এবং 3x প্লাস 2y মাইনাস 3 ইকুয়াল 0 রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয়। দেখো মধ্যবর্তী কোণ নির্ণয় বললে আমাদের মাথায় কি আসে, tan থিটা ইকুয়াল বা tan ইনভার্স ইকুয়াল কি আসে, m মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2, এই সূত্রটা আসে। এখন এই সূত্র দিয়ে আমি বা m এর মান আবার বের করে বসাতে যাবো কেন, দেখো একটু ট্রিক্স যদি খাটাই, মাথাটা যদি একটু খাটাই প্রশ্নটাকে দেখি, তাহলেই কিন্তু এটার অ্যান্সার আমরা বের করতে পারি। দেখো তো এই যে এই রেখাটা, এই রেখা আর এই রেখার মধ্যে, দুইটা রেখার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, এই দুইটা পরস্পর লম্ব রেখা। ঠিক আছে, এই দুটা পরস্পর লম্ব রেখা। দেখো এক্স এর যে ঘাত আছে, এই যে এক্স এর যে সহগ আছে আর এইখানে ওয়াই এর যে সহগ আছে, দুটা কি এক না, একই তো। তাহলে চেঞ্জ হয়েছে। আবার দেখো এটার সাথে যে সাইন আছে মাইনাস, আর এটা কি আছে প্লাস, বিপরীত হয়েছে। তাহলে আমরা লম্বরেখার বেলায় কি করতাম, লম্বরেখার বেলায় করতাম এক্স এবং ওয়াই এর সহগটা পরিবর্তন করতাম, এবং এদের মধ্যবর্তী যে চিহ্ন আছে সেটা যদি প্লাস থাকতো মাইনাস করে দিতাম, মাইনাস থাকলে প্লাস করে দিতাম। তাহলে দেখো তো এই রেখা দুইটা কি একই না, রেখা দুইটা কি এরকম ভাবেই যাচ্ছে না, অর্থাৎ লম্বরেখা দেখাচ্ছে। তো লম্বরেখা যদি দেখায় তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে, অবশ্যই অবশ্যই 90 ডিগ্রি হবে। লম্বরেখা যদি হয় এদের মধ্যবর্তী কোণ কত হবে 90 ডিগ্রি হবে। দেখো সঠিক উত্তর কিন্তু ডি দেয়া আছে। ঠিক আছে, এরপরে চলো, এরপরে সামনের দিকে যাওয়া যাক। আচ্ছা, এবার কি বলছে 1 2 বিন্দু থেকে 3x মাইনাস 4y প্লাস 10 ইকুয়াল 0 সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয় করতে বলছে। লম্ব দূরত্ব, কোন বিন্দু থেকে লম্ব দূরত্ব সূত্র আমরা কি জানি, কোনো একটা দূরত্ব থেকে, কোনো একটা বিন্দু থেকে লম্ব দূরত্ব নির্ণয় সূত্র কি, দেখো এই যে রেখাটা, এই রেখাটাকে আমার আইডেন্টিফাই করতে হবে আগে। আচ্ছা, যদি এখন আমি সূত্রটাতে আসি, তাহলে সূত্রটা ছিল এরকম, ax1 প্লাস by1 প্লাস c মডুলাস ডিভাইড বাই কত হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই তো, এটাই তো ছিল, এটাই তো আমার দূরত্ব নির্ণয় সূত্র ছিল। এখানে জাস্ট বসাই দিব। দেখো এর মান, এখানে তো 3 আছেই, 3 আছেই, 3 এর সাথে কি করলাম 1 করে দিলাম, মাইনাস বির মান কত দেওয়া আছে, বির মান দেওয়া আছে 4, ওয়াই এর মান কত দেওয়া আছে 2, প্লাস কত 10 ডিভাইডেড বাই কত হবে, ডিভাইডেড বাই হবে 3 এর উপর স্কোয়ার প্লাস 4 এর উপর স্কোয়ার, তার উপর রুট ওভার মানে কত 5। তাহলে এইখানেও আসতেছে কত 5। দেখো উপরে হিসাব করলে কিন্তু 5ই আসে, তাহলে 5 ডিভাইড বাই 5 কত 1। তাহলে অ্যান্সার কত হবে 1 বর্গ একক। কত, সঠিক উত্তর কত এ। দেখো খুব তাড়াতাড়ি কিন্তু চাইলে সলভ করা যায়। এরপরে আসি y ইকুয়াল 3x প্লাস 5 রেখাটির উপর লম্ব এবং মূল বিন্দুগামী রেখার সমীকরণ। কি বলছে, এই রেখাটার উপর লম্ব রেখা এবং মূল বিন্দুগামী হবে, অর্থাৎ যেই রেখাটা আমরা নির্ণয় করব সেই রেখাটা হবে লম্ব কোন রেখার উপরে, এই রেখার উপরে। কোন রেখার উপরে বলো দেখি, এই যে এই রেখাটা আছে এই রেখাটার উপরে লম্ব হবে। এই রেখাটার উপর লম্ব তো হবে, এর সাথে এটা অবশ্যই অবশ্যই কি হবে, মূল বিন্দুগামী হবে। লম্বরেখার সমীকরণ নির্ণয় করতে দিলে আমাকে একটা বিন্দু দেয় না, x1 y1 বিন্দু একটা দিয়ে থাকে, তো এখানে আমাকে মূল বিন্দু বলছে। কি বলছে, মূল বিন্দু বলছে, অর্থাৎ
জিরো জিরো বিন্দু বলছে, কি বিন্দু বলছে? জিরো জিরো বিন্দু। তাহলে এটার মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ, মানে মূল বিন্দুগামী এবং লম্ব রেখা সমীকরণ নির্ণয় করবো। সমীকরণ কি দেওয়া আছে? y ইকুয়াল 3x প্লাস কত 5। তাহলে একটা কাজ করি, সবগুলোকে একদিকে নিয়ে আসি। y মাইনাস 3x প্লাস কত k ইকুয়াল লিখলাম। আচ্ছা, এখানে 5ই লিখি আগে, এরপরটা দেখো। যখন এখন লম্ব রেখা সমীকরণ নির্ণয় করতে চাচ্ছি, তাহলে কি করব? সহগ এক্সচেঞ্জ করে দিব। তাহলে 3y প্লাস কত হবে? 3x প্লাস কত কে ইকুয়াল 0। এখন কে এর মানটা জাস্ট আমাকে নির্ণয় করতে হবে। মূল বিন্দুর কথা বলছে, অর্থাৎ এটা দুটাই জিরো হবে। এটা দুটাই কি হবে? এই দুটাই কি হয়ে যাবে বলো দেখি? দুইটাই জিরো হয়ে যাবে। কিন্তু দেখো, দুটাই কি হবে? জিরো হয়ে যাচ্ছে। এই দুটা যদি জিরো হয়ে যায়, এই যে 3y প্লাস এক্স প্লাস কে ইকুয়াল 0, এই দুটা যদি জিরো হয়ে যায়, তাহলে এই পুরা কে এর মান কত? কে এর মানও 0। অর্থাৎ এখানে কে এর মান যদি বসে যাও 3y প্লাস এক্স, শুধুমাত্র সমীকরণটা কি আসতেছে? সমীকরণটা আসতেছে 3y প্লাস কত এক্স ইকুয়াল 0। তাহলে সমীকরণ অ্যান্সার কোথায় দেখো দেখি? এই যে কোথায়? 3y। আমরা কি কোনো কিছুতে ভুল করছি? 3y তো আসার কথা। হ্যাঁ, আসছে। এই যে বি নাম্বার, ঠিক আছে, 3y। ওকে, আচ্ছা চলো এবার সামনের দিকে যাওয়া যাক। এবার আসো, দেখো বলছে এক্স মাইনাস √3 প্লাস 4 ইকুয়াল 0 রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে? কি বলছে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। এখন তাহলে কি কোণের সূত্র ফেলবো? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে মানে কি বলে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে মানেই তো ঢাল। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে মানেই তো হচ্ছে ঢাল নির্ণয় করতে বলছে আমাকে, ঢাল। ঠিক আছে, তাহলে এটার আগে ঢাল বের করবো। এটা ঢাল বের করার নিয়ম কি? এক্স এর সহগ মাইনাস এক্স এর সহগ, মানে এ ডিভাইড বাই কত? বি। এক্স এর সহগ মাইনাস রাখলাম, দেখো এক্স এর সহগ কত? 1, আর ওয়াই এর সহগ কত? মাইনাস √3। মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। তাহলে 1/√3। এম এর মান এটা আসছে। আবার এম ইকুয়াল আমরা কি জানি? এম ইকুয়াল আমরা জানি ট্যান কত? থিটা। তাহলে থিটা ইকুয়াল কত হবে? ট্যান ইনভার্স 1 বাই কত? √3। এটার মান কত? এটার মান হচ্ছে 30 ডিগ্রি। এটার মান কত? 30 ডিগ্রি। দেখো এখানে অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা, যেটা হচ্ছে 30 ডিগ্রি বোঝাচ্ছে। দেখো 2x, এবার 12 নম্বরটা আসি। 2x প্লাস 3y মাইনাস 6 ইকুয়াল 0 এবং 4x প্লাস 6y প্লাস 5 ইকুয়াল 0 এই সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের সূত্র আমি বারবার করে আগে মুখস্থ করে রাখতে বসি, তার কারণ এগুলা থেকে এমসিকিউ সবচেয়ে বেশি আসে। তাহলে দেখো বলছে আমাকে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে। সূত্র কি জানি? ডি ইকুয়াল শুধুমাত্র এই যে এই 2x এবং 4x প্লাস 6y দুটা কি সমান অবস্থায় আছে? নাই। দেখো 2x আছে আর এখানে 3y আছে, আর এখানে 4x প্লাস কত 6y আছে। তাহলে কি সমান্তরাল রেখা আছে? আছে, কিন্তু এদের সহগের একটু পরিবর্তন আছে। তাহলে সহগ দুটাকে চেঞ্জ করে নিতে হবে। এটাকে আমি 2 দ্বারা ভাগ করে দিই। এই সমীকরণকে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে 4x প্লাস কত হবে? 6y প্লাস 5 ইকুয়াল 0। তো এটাকে আমি কি করব? 2 দ্বারা ভাগ করে দিব। তাহলে 2x প্লাস কত হবে? 3y প্লাস 5/2। ঠিক আছে, এখন দেখো তো এইখানে 2x প্লাস 3y আছে, আবার এখানেও 2x প্লাস 3y আছে। তাহলে রেখা দুটো অবশ্যই এখন সমান্তরাল দেখা যাচ্ছে। যদি সমান্তরাল হয়, তাহলে সমান্তরাল রেখার সূত্র আমরা কি জানতাম? c1 মাইনাস কত c2 মডুলাস ডিভাইড বাই কত হবে? এর উপরে স্কোয়ার প্লাস বির উপরে স্কোয়ার, তার উপর রুট ওভার। এখন c1 কত? দেখো এখানে হচ্ছে 5/2, আর এটা কত আসছে? 6। এখন মাইনাস 6 আছে, তাহলে প্লাস হয়ে যাবে পুরোটা। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো? 6 প্লাস 5/2 ডিভাইডেড বাই, এখানে এর মান আর বির মান যদি আসে 2 এর উপরে স্কোয়ার 3 এর উপরে স্কোয়ার, পুরোটা কি আসবে? 13 আসবে। তাহলে রুট কত? 13। রুট এখানে 13 থেকে গেল, আর উপরে কত আসবে? 17/2। আর এখানে কত আসবে? √13। তাহলে উল্টায় গেলে কি হচ্ছে? 17/2 √13। ঠিক আছে, তাহলে দেখো অ্যান্সার কি দেওয়া আছে? 17/2 √13। ওকে, তাহলে এই নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ওকে, এবার চলো তারপরের স্লাইডে যাই। এইখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y ইকুয়াল -12 ইকুয়াল 0 বৃত্তটির কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করছে। এটা তো একদম বেসিক রুলস থেকে পড়ে। ঠিক আছে, এটা একটা বেসিক রুলস না? দেখো কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। কেন্দ্র নির্ণয় সূত্র কি? -2 দ্বারা পুরো সমীকরণকে ভাগ করে দেবো। অর্থাৎ এই যে এক্স এর যে স্থানটা আছে এবং ওয়াই এর যেটা আছে, সেটাকে আমরা কি করবো? -2 দ্বারা ভাগ করবো। -2 দ্বারা ভাগ করলে এটার আসে শুধু কি 2, আর এটার কত আসে? এটার আসে -3। তাহলে আমরা কি পাইছি? কেন্দ্র পাইছি। দেখো কেন্দ্র এখানে কি আছে? 2 -3, এটাতে আছে এটাতে আছে, আর কোথাও আছে কি? নাই। তাহলে এই দুটো হবে না, এলিমিনেট, বাদ, এরা বাদ। এখন এ আর বির মধ্যে ব্যাসার্ধ মিলাতে হবে। কি মিলাতে হবে? ব্যাসার্ধ মিলাতে হবে। ব্যাসার্ধের সূত্র আমরা কি জানতাম? আর ইকুয়াল জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এর উপর কত হবে? রুট ওভার। তাহলে জি এর মান কত হবে? দেখো জি এর মান আমরা জানতাম 2, তাহলে এক কাজ করবো 4, এখানে 2 এর উপর স্কোয়ার 4, আর এখানে কি হবে? এফ এর মান কত পাইছি? 3, মানে 9, আর তার থেকে কি বাদ যাবে? সি, অর্থাৎ 12 বাদ যাবে।
তাহলে এটা পুরোটা হিসাব করলে আমরা কত পাবো? 5 পাবো। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এরপরে আসি, দেখো কি বলছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8 ইকুয়াল 0 বৃত্তটির এক্স অক্ষ থেকে কতটুকু অংশ কর্তৃত্ব করে বা কতটুকু অংশ কেটে নেয়? কোন অক্ষ থেকে? এক্স অক্ষ থেকে। তাহলে এক্স অক্ষের সূত্র কি জানতাম? এক্স অক্ষের সূত্র জানতাম জি স্কোয়ার মাইনাস সি, তারপর কত? রুট ওভার, যেটা হচ্ছে এক্স অক্ষ থেকে কেটে নেয়। কোন অক্ষ থেকে ভাইয়া? এক্স অক্ষ থেকে কেটে নিচ্ছে, এক্স অক্ষ থেকে এটা। আচ্ছা, যদি ওয়াই অক্ষ তাহলে বলতো, তাহলে কি করতাম? এফ স্কোয়ার মাইনাস সি এর উপর কি করতো? রুট ওভার। এটা কোথা থেকে? ওয়াই অক্ষ থেকে। এইখানে জাস্ট মানটা বসাই দিলেই আমরা কি পাবো? অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে এটার অ্যান্সার কত হবে? 6 একক বা 6 একক। ঠিক আছে, আচ্ছা এইবার আসি 15 নম্বর কোশ্চেনে। পরের কোশ্চেনটা দেখি। দেখো কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত? 25। বৃত্তের 3 এবং 4 অর্থাৎ 3 এবং 4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে। কিসের সমীকরণ নির্ণয় করতে বলছে? স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে। এখন যেহেতু স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে, 3 এবং 4 এইটা এই বৃত্তর বিন্দুগামী হবে, অর্থাৎ এই বৃত্তটার উপরের একটা বিন্দুই হচ্ছে 3, 4, স্পর্শক না? স্পর্শক আকারে আছে। তাহলে এই 3 আর 4 দিয়ে যেই রেখাটা সিদ্ধ হবে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে আমার স্পর্শকের সমীকরণ। তাহলে দেখো এখানে আমি কি করব? অপশন টেস্ট করব। এতে বসাই দিব, বিতেও বসাই দিব, সিতেও ওই 3 আর 4 মান বসাই দিব, অর্থাৎ এক্স এর জায়গায় 3 এবং ওয়াই এর জায়গায় কি বসাবো? 4 বসাবো। যদি বসাই দেই তাহলে কোনো না কোনো ইয়াতে আমার মিলে যাবে। এখানে কিসে মিলতেছে? এতে মিলতেছে। দেখো তোমরা বসা দিয়ে দেখবা এখানে কত আসতেছে? 3 আর 3 গুণ করলে 9, এখানে 4 আর 4 16, তাহলে 9 আর 16 কত? 25। মিলে গেছে না? মিলে গেছে। এইটা একটা গেল। ঠিক আছে, এটা একটা গেল। আচ্ছা, আরেকটা বিষয় আছে এখানে, আরেকটা জিনিস করা যায় স্পর্শকের সমীকরণ নির্ণয়ের সময়। একটা সূত্র হচ্ছে x1 প্লাস ওয়াই এবং কত? y1 ইকুয়াল কত? আর স্কোয়ার। আচ্ছা, এখানে বলো তো এই বৃত্তের সমীকরণে আর এর মান কত দেয়া আছে? আর এর মান কি দেয়া আছে? আসলে আর এর মান কিন্তু দেয়া আছে, দেখো এখানে 25 আছে, তার মানে কত? সূত্র কি, বৃত্তের সূত্র কি জানতাম? সাধারণ সূত্র, সমীকরণ এখানে হচ্ছে 5 এর উপর স্কোয়ার হওয়ার কথা। ঠিক আছে, তার মানে আর এর মান কত? 5। এখন দেখো এক্স রেখে দিলাম, x1 এর মান কত ছিল? 3। ওয়াই রেখে দিলাম, y1 এর মান কত ছিল? 4 ইকুয়াল কত? 25। তাহলে দেখো 3x প্লাস 4y ইকুয়াল কত হচ্ছে? 25। বিষয়টা কি একই? দেখো তো, সমীকরণ সিদ্ধ হচ্ছে এবং এই সূত্র দিয়েও তোমরা করতে পারতেছো। তাহলে মনে রাখতে হবে কোনটা? মনে রাখতে হবে এই সূত্রটাকে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি। চলো চলো এবার সামনেরটাতে যাওয়া যাক। মূল বিন্দু 0, 0 এবং 4, 0 বিন্দুগামী এবং 2 ব্যাসার্ধ বিশিষ্ট, অর্থাৎ 2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ কোনটি? এই কোশ্চেনটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং ট্রিকি। দেখো এখানে আমরা চাইলেই দুইটা বিন্দুকেই বারবার বসাতে পারি, 0, 0 বসাতে পারি এবং 4, 0 বিন্দুগামী হবে যেহেতু, তাহলে দুইটাই বসাতে পারি। কিন্তু আমাকে এইখানে জাস্ট একটা জিনিস খুব ভালোভাবে বলে দিচ্ছে, সেটা হচ্ছে এটা 2 ব্যাসার্ধ বিশিষ্ট, মানে এর ব্যাসার্ধ কত? 2। আর এর মান কত আসবে? আর এর মান আসবে 2। এখন আর এর মান যদি 2 আসে, সেই ক্ষেত্রে দেখো এদের মধ্যবর্তী দূরত্ব কত? এই এই যে দুই বিন্দু, এদের মধ্যবর্তী দূরত্ব কত? মধ্যবর্তী দূরত্ব আসবে কত? 4 না? 4 আসবে। যদি 4 আসে তাহলে এটার 4 কে ব্যাসার্ধ আসছে, মধ্যবর্তী দূরত্ব মানে এখানে দূরত্বটা যেহেতু ব্যাসার্ধ 2 দেওয়া আছে, এটা মধ্যবর্তী দূরত্ব আসতেছে কত? 4 বা 2 আসতেছে। মধ্যবর্তী দূরত্ব আসতেছে 2, 2 কে যদি আবার 2 দ্বারা গুণ করি তাহলে কি আসতেছে? 4 আসতেছে না? অর্থাৎ পুরা ব্যাসটা কভার করতেছে না। তাহলে এইখানে আমি কি বুঝবো? দেখো 4, 0 বিন্দু দিয়ে যেটাতে বসাবো, এই 4 আর 0 কে যদি আমি টেস্ট করি, শুধুমাত্র 4 এবং 0 এটা বসায় দিব। এটা বসায় দিয়ে যেই বিন্দুতে 0 আসবে সেটাই হবে কি আমার অ্যান্সার। দেখো এ তে আসবে 0, এখানে 4 যদি বসায় দাও এবং এখানে ওয়াই এর মানও যদি 4 আর 0 বসাও, তাহলে দেখবা 4 এখানে পুরো মানটা কি আসতেছে? 0 আসতেছে। পুরো মানটা কি আসতেছে? 0 আসতেছে। তাহলে অ্যান্সার তো পেয়ে গেলাম। চলো সামনের দিকে যাই। দেখো এখানে আছে 17 নম্বর কোশ্চেনটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস সি ইকুয়াল 0 বৃত্তটি ওয়াই অক্ষের স্পর্শক করলে সি এর মান কত? ওয়াই অক্ষকে স্পর্শ করলে বলছে। তাহলে ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে, আমরা তো জানি যে এফ স্কোয়ার ইকুয়াল কত? সি, তাই না? তাহলে ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ এর মানটা জাস্ট বের করতে হবে। এটাকে 2 দ্বারা কি করে দিব? ভাগ করে দিব। -2 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে কি হবে? -2 দ্বারা ভাগ করলে 2 আসবে না? তাহলে কি আসতেছে অ্যান্সার? 2 এর উপর স্কোয়ার, অর্থাৎ সির মানটা তো বের করতে চাচ্ছি। তাহলে এফ এর মান পাইছি, 2 এর উপর স্কোয়ার যদি করি তাহলে তো সি পাই। তাহলে সি ইকুয়াল কত? 4। সি ইকুয়াল কত? 4। দেখো অ্যান্সার কত? সি নাম্বারটা। আচ্ছা, এরপরে আসি 18 নম্বরে। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 16 এবং এক্স মাইনাস 6 এর উপর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 4 বিন্দু বৃত্ত দুটি কিভাবে অবস্থান করতেছে? এখন এটার তো আমরা কেন্দ্রর দূরত্ব কিভাবে অবস্থান করতেছে, কেন্দ্র দুটার দূরত্ব, এরপরে আর আর দিয়ে বের করতে পারি,
অথবা আমরা আরেকটা সূত্র শিখছিলাম, সেটা হচ্ছে একটা বিন্দু বা একটা বৃত্ত আরেকটা বৃত্তের ভিতরে নাকি বাইরে নাকি স্পর্শক আছে, সেই সূত্রটা দিয়ে এই ম্যাথটা করে ফেলা যাবে। দেখো কি, এখানে ওই সূত্রটা বসাই দিবা, তাহলেই অ্যান্সার হয়ে যাবে। এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি না, তার কারণ এটা বারবার করে আমরা এর আগেও পড়ে আসছি, এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এখানে কি থাকতেছে দেখো, সঠিক উত্তর হচ্ছে বহিস্থভাবে স্পর্শ করে। ওকে, এখন এটার মান আছে জিরোর থেকে বড় নাকি জিরোর থেকে ছোট নাকি সমান, যদি সমান হয় তাহলে বৃত্ত দুটো সমান হচ্ছে, আবার যদি বড় হচ্ছে তাহলে স্পর্শক বাইরে অথবা ভিতরে, এই শর্তগুলি কিন্তু দেয়া আছে। ঠিক আছে, এরপরে যাই, এরপরেরটাই যাই। দেখো 19 নাম্বারটা কি দেওয়া আছে, y ইকুয়াল এম এক্স প্লাস সি রেখাটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত কিনা। এইটা এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এবং এটি ডাইরেক্ট সূত্র, এই সূত্র আমরা আগেও পড়ে আসছি, ডাইরেক্ট সূত্র এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, এটা এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, ডাইরেক্ট সূত্র। এই সূত্রটা জাস্ট মুখস্থ করে ফেলবা। দেখো এখানে যে অ্যান্সার দেওয়া আছে এটা সূত্র, এটা কি সূত্র, কত নাম্বার এই যে বি নাম্বার, এই সূত্রটা মুখস্থ করে ফেলবা, তাহলেই এটার কিন্তু অ্যান্সার পাওয়া যাবে। আচ্ছা দেখো, এবার আমরা আসি 20 নাম্বারে। 20 নাম্বার কোশ্চেনটাতে কি বলছে, মূল বিন্দু 0 0, হ্যাঁ, মূল বিন্দু 0 0 হতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 10y প্লাস 16 ইকুয়াল 0 বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তার মানে এই যে বৃত্তটা আছে, এই বৃত্তর একটা স্পর্শক আছে, সেই স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, সেটা হচ্ছে মূল বিন্দু থেকে। এটার একটা ডাইরেক্ট সূত্র আমরা শিখবো। কি শিখবো? ডাইরেক্ট সূত্র শিখবো। দেখো এই যে এখানে যে সমীকরণটা আছে, এই সমীকরণের মধ্যে মূল বিন্দুটাকে বসায় দিব। কি করব? মূল বিন্দুটাকে বসায় দিব। যে বিন্দু থাক, মূল বিন্দু না থেকে যদি x1 x2 একটা বিন্দু দেয়া থাকতো, ধরো যে এটা দেয়া আছে x1 একটা বিন্দু, y1 একটা বিন্দু, এটা দেয়া আছে, তাহলে x1 আর y1 কে আমরা ডাইরেক্ট বসায় দিতাম, তার উপরে কি দূরত্ব নির্ণয় করতাম, অর্থাৎ রুট করে দিতাম। রুট করে দিলে যেই দূরত্বটা আসতেছে সেটাই হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। সূত্রটা আমি তোমাদেরকে একটু লিখে দেই। আচ্ছা দেখো কি করব, যে কোনো সমীকরণ বৃত্তের দেয়া থাকলে x1 x স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2g x1 প্লাস 2f y1 প্লাস c ইকুয়াল কত? 0। যেহেতু এখানে মূলবিন্দু আছে, যেহেতু এখানে মূলবিন্দু আছে, তাহলে এখানেও 0 আসবে, এখানেও 0 আসবে, এখানেও 0, এখানেও 0, শুধু থাকতেছে কি 16। 16-এর উপরে রুট করলে কত পাওয়া যায়? 16-এর উপরে রুট করলে 4 পাওয়া যায়, 4। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? আমাদের অ্যান্সার আসবে 4। সি কত আসবে? 4। আচ্ছা চলো এবার সামনের দিকে যাওয়া যাক। দেখো এবার আসি আমরা ত্রিকোণমিতিক অনুপাতে। দেখো তো সাইন 75 ডিগ্রি, আমি এর আগে বলছিলাম সাইন 75, কস 15, তারপরে হচ্ছে তোমার সাইন 75, এরপরে সাইনের যে 15 ডিগ্রির মান, এগুলার মান সবসময় মুখস্থ রাখবে, এগুলা ধরে বের করার মতো সময় নাই। এমসিকিউ এগুলা ধরে বের করার মতো সময় নেই। সো এই মানটাকে কি করতে হবে? মুখস্থ রাখতে হবে, সোজাসুজি কি করতে হবে? মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা একইভাবে দেখো ট্যানের কথা বলছিলাম, এখানে কি আছে? এখানে আছে tan 15 এবং cot 15। তো এটার মানকে মুখস্থ রাখতে হবে, মান যদি মুখস্থ থাকে তাহলে বসাই দিলে আমরা কি পাবো? অ্যান্সার পেয়ে যাবো। অ্যান্সার কত হবে? 4। অ্যান্সার আসবে 4। তাহলে এগুলো কি সবগুলাই মুখস্থ করতে হবে, এগুলো সব মুখস্থ, হ্যাঁ মুখস্থ করতে হবে। চলো সামনের দিকে যাই। দেখো একই ব্যাপার, কি বলছিলাম, মানটা মুখস্থ রাখলে এনাফ। cos 15 আর sin 15 মান যদি মুখস্থ রাখতা, তাহলে কি হবে? কজের উপরে স্কোয়ার যা আছে, তো যে মান আসবে 15 ডিগ্রি তার উপরে স্কোয়ার দিবা, সাইনের 15 ডিগ্রি মানের উপরে স্কোয়ার দিবা, তারপর জাস্ট নর্মালি হিসাব করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। এটা কত অ্যান্সার আসবে? √3/2। কত আসবে? √3/2 আসবে। ঠিক আছে, এরপর আসে দেখো সাইনে আছে দেওয়া 3/4 হলে sin 2 এর মান কত? এখন তুমি চাইলে এর মানটাকে এভাবে বসাতে পারো, মানে সাইন ইনভার্স করে দিয়ে এর মান বের করে তারপর এখানে বসা দিতে পারো, কিন্তু আমরা তো এত ঝামেলায় যাবো না। আমরা এত ঝামেলায় যাবো না, অথবা আমরা এটাতেও যাবো না, আমরা একটু সোজা সহজ পদ্ধতিতে করার চেষ্টা করবো। sin 2 ইকুয়াল আমরা কি জানি? sin 2 ইকুয়াল হচ্ছে sin 2 2 sin a আর কি cos a। তো আমাকে এখানে সাইনের মান দেওয়া আছে, সাইনের মান দেওয়া থাকলে আমি ত্রিভুজের মাধ্যমে কজের মান বের করতে পারবো না? পারবো। সাইনের মান যদি দেওয়া থাকে তাহলে কজের মানও বের করবো। এরপরে sin 2 ইকুয়াল কি লিখবো? 2 sin a cos a। তো সাইনের মান বসাই দিব আর কজের মান বসাই দিব, তার সাথে টু গুণ থাকবে, পুরোটাকে গুণ করে আমরা কি অ্যান্সারটা পেয়ে যাবো। অ্যান্সার কত আছে? বি অ্যান্সার। অ্যান্সার কত আছে? বি, যেটা হচ্ছে 24/25। ঠিক আছে, 24 দেখো 25 নম্বর এমসিকিউ কি লেখা আছে, sin 3 θ ডিভাইডেড বাই sin θ মাইনাস cos 3 θ ডিভাইড বাই cos θ ইকুয়াল রাশিটির মান কত? দেখো এটার মানটা বের করতে হবে। ম্যাথটা দেখতে অনেক বড় মনে হচ্ছে, কিন্তু একটু সূত্রগুলো মনে রাখলে ম্যাথটা করা অনেকটাই সোজা। ঠিক আছে, চলো
আমরা একটু ম্যাথটা করে দেখি, হ্যাঁ। আচ্ছা দেখো এইখানে আমার কি কি দেওয়া ছিল, সাইন 3θ ডিভাইডেড বাই কি দেওয়া ছিল, সাইন থিটা, মাইনাস কস 3θ ডিভাইডেড বাই কি দেওয়া ছিল, কস থিটা, তাই তো। আচ্ছা এখন এখানে আমি সাইন থিটা আর কস থিটা নিয়ে নিলাম, তাহলে এখানে কি আসবে, সাইন 3θ কস থিটা মাইনাস কি আসবে, কস 3θ সাইন থিটা, আসবে তো নাকি। আচ্ছা এটা যদি চলে আসে, এখন দেখো উপরে কিসের সূত্র পড়তেছে, এটাকে যদি আমি এ চিন্তা করি, এটাকে বি চিন্তা করি, মানে 3θটাকে এ যদি চিন্তা করি, এ ইকুয়াল যদি আমি 3θ চিন্তা করি আর বি ইকুয়াল যদি আমি থিটা চিন্তা করি, তাহলে কি দাঁড়াচ্ছে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, অর্থাৎ সাইন এ মাইনাস বি, কিসের সূত্র, সাইন এ মাইনাস বি সূত্র। তাহলে 3θ মাইনাস কত, থিটা ডিভাইড বাই কত, সাইন থিটা ইন্টু কস থিটা। আচ্ছা এখন দেখো মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে কি আসতেছে, সাইন 2θ ডিভাইড বাই কত, সাইন থিটা আর কত, কস থিটা। এখন সাইন 2θ মানে কি, 2 সাইন থিটা কস থিটা, তাহলে উপরে সাইন থিটা কস থিটা কাটা গেলেই শুধু কি থাকে, অ্যান্সার 2। দেখো তো সঠিক অ্যান্সার কি দেওয়া আছে, সঠিক উত্তর দেওয়া আছে বি 2, ঠিক আছে। তাহলে অঙ্কটা করার জন্য আমার কি দরকার, অঙ্কটা করার জন্য আসলে আমার এই সূত্রটাকে একটু ভালোভাবে জানা দরকার। সূত্রগুলো যদি ভালোভাবে জানি তাহলে খুব ইজিলি আমরা এই ম্যাথগুলো শেষ করতে পারবো। দেখো এই পরের ম্যাথটা অনেক ইন্টারেস্টিং, পরের ম্যাথটা অনেক বেশি ইন্টারেস্টিং। দেখো এখানে cos 20 cos 40 cos 80 এর মান কত, তুমি কি এই 20 ডিগ্রির মান জানো, 40 ডিগ্রির মান জানো, 80 ডিগ্রির মান জানো, জানো না। তুমি এখন একটা কাজ করতে পারো, ক্যালকুলেটর দিয়ে সবগুলার বসায় বসায় গুণ করে মানটা বসাতে পারো। আচ্ছা যদি তুমি ক্যালকুলেটর ইউজ না করতে, তাহলে তুমি কি করতে, জাস্ট এটা দেখাই ইজিলি হয় যে ক্যালকুলেটরে তুমি 20 ডিগ্রি 40 ডিগ্রি এবং 80 ডিগ্রি সবগুলোর মান বের করে গুণ করবা, গুণ করলে তুমি হয়তো দশমিকে পাবা, সেটাকে ফ্র্যাকশন আকারে নিয়ে আসলে 1/8 পাচ্ছ। আর যদি না করতা তাহলে কি হতো, দেখো এটা ক নম্বরেও আসতে পারে, কোনো কোনো সিকিউ এর ক নম্বরেও আসতে পারে, ঠিক আছে। যেমন তোমার ত্রিকোণমিতি থেকে সিকিউ গুলো আসে সেগুলো ক নম্বরে আসতে পারে। তো আমরা এটা একটু দেখে ফেলি, কি লেখা আছে আমার এখানে, কি দেওয়া আছে, cos 20 ইন্টু cos কত 40, তারপর কি দেওয়া আছে cos 80, ঠিক আছে, cos 80। আচ্ছা তাহলে এখন আমি কি করতে পারি দেখো, আচ্ছা এই ম্যাথের এখানে জায়গা হবে না, আমি আরেকটা অ্যাড করে নিই তোমাদের জন্য। কি কি দেওয়া ছিল দেখো দেখি, দেওয়া ছিল cos 20 cos 40 আর কি দেওয়া ছিল cos 80, কারণ এটার মান বের করতে হবে। একটা কাজ করি আমি এখানে 2 sin 20 নিয়ে নিই, 2 sin 20 যদি এখানে রাখি তাহলে ভিতরে কি হচ্ছে, 2 sin 20 ডট কত, cos 20, আর কি কি থাকতেছে, cos 40, আর কি থাকতেছে, আচ্ছা কি থাকতেছে দেখো, cos 40 নাকি, cos 40 cos 40, আর কি থাকতেছে, cos 80 থাকতেছে, ঠিক আছে, cos 80 থাকতেছে। এখন দেখো এই যে এটা কিন্তু কেটে যাবে, কেটে গিয়ে আগেরটাই আসবে, বাইরে এটা এই অবস্থায় থাক, 2 sin 20 ডিগ্রিটা বাইরে এই অবস্থায় থাক। এখানে দেখো কি কি হচ্ছে, এখানে 2 sin থিটা cos থিটা আসতেছে, এর মানে কি, sin 2 থিটা, 2 ইন্টু কত 20, মানে একবারে 40 লিখি, একবারে 40 লিখি, ওকে, একবারই 40 লিখতেছি, তাহলে কি হচ্ছে sin 40 ডিগ্রি, ওকে, sin 40 ডিগ্রি। এরপরে কি দেখো cos 40 ডিগ্রি আর কি থাকতেছে, cos 80 ডিগ্রি। এখন এই cos 40 ডিগ্রিকে সরাতে হবে, তাহলে এখানে আবার 2 নিতে হবে না, আবার 2 নিতে হবে, তো তাহলে নিচে একবারে টেনে নেই, কত দিব বলো তো, এখানে আসে যে 4 sin 20, 4 sin কত হবে 20, 4 sin 20 হবে না, হবে। এবার দেখো এইবার তাহলে এই উপরে কি লিখতে পারতেছি, 2 sin 40 cos কত, cos 40, এবার কত আসবে, cos 80, হ্যাঁ। এখন এখানে তো আবার সূত্র আছে 2 sin a cos a, তাহলে কি হচ্ছে sin 2a, অর্থাৎ sin 80 ডিগ্রি আসতেছে, কি থাকতেছে, cos 80 ডিগ্রি থাকতেছে নাকি, আর নিচে কত 4 sin 20 ডিগ্রি থাকতেছে, থাক এখানে। দেখো তাহলে আবার নিচে 2 নিব, অর্থাৎ এখানে কত আসে যাচ্ছে বলো, 4 দুগুণ 8, 8 sin 20 ডিগ্রি 20 জায়গায় থাকলো, এখানে যদি আবার 2 বসায় দিই, তার মানে কি এখানে 2 বসায় দিলে কি হচ্ছে, এখানে আবার sin 2 sin এ cos এসে যাচ্ছে, তাহলে sin 2 এর সূত্র হবে, অর্থাৎ sin কত হচ্ছে বলো, 8 দুগুণ 16, 160, ঠিক আছে, 160 ডিগ্রি। এখন এইটাকে তো আমার চেঞ্জ করে নিতে হবে, এটাকে তো এখন আমার চেঞ্জ করতে হবে। ধরো এখন দেখো এই যে সাইন রেখে ভাঙাই দিব, জাস্ট কিভাবে ভাঙাবো, সাইন 160, তাহলে 180 ডিগ্রি মাইনাস কত 20 ডিগ্রি করলে কত হয়, 20 ডিগ্রি করলেই কত হয়, এখানে 4 ছিল না, আচ্ছা
তাহলে 8 সাইন কত 20 ডিগ্রি। এখন দেখো এটা ঘুরে আসলে কত হচ্ছে, ঘুরে আসলে হচ্ছে সাইন 20 ডিগ্রি ডিভাইড বাই 8 বাই সাইন কত 20 ডিগ্রি। সাইন 20 20 কাটা যাচ্ছে 1 বাই কত 8। এই দেখো তো এটা অ্যান্সার ছিল না, তাহলে ক্যালকুলেটর ইউজ না করেও কিন্তু এই ম্যাথটা আমরা করতে পারি। ঠিক আছে, দেখো অ্যান্সার কত ছিল, দেখো 1/8। অ্যান্সার কত ছিল 1/8। তাহলে এই ম্যাথটা পারা তো ইজি। আচ্ছা চলো এবার সামনের দিকে যাই। ঠিক আছে, এখন আমরা কি করব, পরের ম্যাথে কি আছে, আচ্ছা 27 নম্বর ম্যাথটা। tan a এর মান দেওয়া আছে কত, হাফ। tan এর মান কত দেওয়া আছে দেখো দেখি, tan এর মান দেওয়া আছে হাফ, আর tan b এর মান কত দেওয়া আছে 1/3। আমাকে বের করতে হবে a প্লাস b এর মান। এটা তো সোজা সূত্র, এর আগে আমরা সূত্র শিখছি। কিসের সূত্র ফেলবো দেখো, tan a প্লাস b। কি করব, tan a প্লাস কত হবে tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। ওকে, কথা কি বুঝতে পারলাম? এখন আমরা কি করবো বলো তো, tan এর মান বসাই দিব। tan এর মান কত আছে হাফ, প্লাস tan b এর মান কত হবে 1/3 ডিভাইড বাই কত হবে 1 মাইনাস 1/3 ইন্টু কত 1/2। এইটা হিসাব নিকাশ করলেই আমরা আসলে 1 পাবো। কত পাবো 1 আসবে, এটা হিসাব করলে 1 আসবে। আর এদিকে কত ছিল আমার, এদিকে ছিল tan a প্লাস b। তাহলে a প্লাস b এর মান কত আসতেছে, a প্লাস b এর মান আসতেছে 45। কত ডিগ্রি মান 45, 10 10 45 সমান হচ্ছে 1। তাহলে এই যে দেখো অ্যান্সার কত আসছে 45। দেখো আচ্ছা এবার আসি, দেখো সাইন 10 সাইন 50 মাইনাস সাইন 70 ডিগ্রির মান নির্ণয় করতে বসছে। এখন এইখানে আমরা এই ম্যাথগুলো যখনই আসবে আমরা সাইন সি প্লাস সাইন ডি সূত্র ফেলতে চাইবো। দেখো এখানে সাইন সি প্লাস সাইন ডি সূত্র ফেলা যায়, 0 আনতে হবে অ্যান্সার, সাইন সি প্লাস সাইন ডি সূত্র আমাদেরকে ফেলতে হবে। এটা তো এত বেশি কঠিন না। দেখো কি করব, পুরো মানটাকে লিখে নিই, সাইন 10 প্লাস কত হবে সাইন 50 মাইনাস সাইন কত হবে 70 ডিগ্রি। ঠিক আছে, এইবার এখানে থাকলো সাইন 10 এর জায়গায় থাকলো 10 ডিগ্রি থাকলো। এবার এখানে কি করব, 2 সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি 2 কজ এ সি প্লাস ডি, তার মানে 50 70 ডিভাইড বাই কত 2। আর এখানে কি হবে সাইন 50 মাইনাস কত 70 ডিগ্রি ডিভাইড বাই কত 2। আচ্ছা এখন কথা হচ্ছে সাইন 10 ডিগ্রি জায়গায় থাকবে, 2 এখানে 2 জায়গায় থাকবে। এখানে কত আসতেছে বলো দেখি, এখানে আসতেছে হচ্ছে 120 ডিভাইড বাই 2 মানে হচ্ছে cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান কত হবে, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। একবার আমি বসা দিলাম মানটাকে। ঠিক আছে, এবার এখানে গুণ অবস্থায় কে থাকতেছে, এখানে গুণ অবস্থায় থাকতেছে এই যে এটা। এখানে কত আসতেছে বলো, এখানে আসতেছে হচ্ছে 20। তাহলে 2 দ্বারা ভাগ করলে আসে সাইন মাইনাস সাইন 10 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই যে হাফ আর হাফ কাটা যায়, সাইন 10 ডিগ্রি মাইনাস সাইন ডিগ্রি হচ্ছে 0। তার মানে অ্যান্সার কত দেওয়া আছে দেখো 0। কত নম্বর, এ নাম্বার, এ নাম্বার অ্যান্সারটা হচ্ছে 0। এবার চলো আচ্ছা পরেরটাতে যাই। কি বলছে, এখানে আমাদের অন্তরীকরণের ম্যাথ চলে আসছে। তাহলে লিমিট x টেন্ডস টু 0 সাইন 5x ডিভাইড বাই কত x, সাইন 5x ডিভাইড বাই কত হবে x হবে। ওকে, এখন এই যে এটা সূত্র আমরা ডাইরেক্ট শিখছিলাম, এটা সূত্র আমরা কি করছি ডাইরেক্ট শিখছি। কিভাবে শিখছি, এই যে সাইন 5x ডিভাইড বাই x, এখানে যদি একটা 5 থাকতো, এখানে যদি একটা 5 থাকতো তাহলে আর কোনো কথা ছিল না। যেমন ধরো দেখাই তোমাদেরকে, আমরা শিখছিলাম সাইন x ডিভাইডেড বাই x যদি লিমিট x টেন্ডস টু 0 থাকে তাহলে এটা ইকুয়াল কত হয় 1 হয়, এটা ইকুয়াল কত হয় 1 হয়। তার মানে আমাকে একটা 5 রাখতে হবে। কি করব দেখো, লিমিট x টেন্ডস টু কত 0। এখন সাইন 5x ডিভাইডেড বাই কত x না, এই মানটাকে নিতে হবে। তাহলে লিমিট x টেন্ডস টু কত 0 সাইন 5x ডিভাইডেড বাই 5x, আর এখানে কি করলাম 5 গুণ অবস্থায় রাখলাম। দেখো তাহলে লিমিটটাও তো চেঞ্জ করে দিতে হবে। x টেন্ডস টু 0 মানে কি 5, x টেন্ডস টু 0 একই জিনিস, লিমিট চেঞ্জ করলাম। তাহলে কত আসতেছে, এটার মান কত, এটার মান পুরোটা এখন 1, 1 এর সাথে 5 গুণ করলে কত 5। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, অ্যান্সার কত আসতেছে দেখো, অ্যান্সার হচ্ছে 5, সি নাম্বারটা। ঠিক আছে, ব্যাপার সোজা, শুধু সূত্রগুলো মনে রাখতে হবে। ম্যাথের এমসিকিউর ক্ষেত্রে আমরা জাস্ট সূত্র মনে রাখবো। ঠিক আছে, এখন চলো দেখো লিমিট, এটা ডাইরেক্ট সূত্র, এটা সূত্র, এই সূত্র আমরা আগেও পড়ছি। দেখো এটা ডাইরেক্ট সূত্র, এটা আমরা ম্যাথ করার সময় এর আগে যখন সিকিউ করে আসছি চ্যাপ্টার করছি তখন বারবার করছি। এটা কেবল এটা মুখস্থ রাখতে হবে, এটা হিসাব নিকাশ করার কোনো কথাই নাই, এটাকে মুখস্থ রাখতে হবে। কি রাখতে হবে, এটাকে আমার মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এটা মুখস্থ থাকবে। ওকে, এরপরও চলো সামনের দিকে যাই। আচ্ছা কি আছে, লন সাইন এক্স এর মান কত, কি বলছে লন সাইন এক্স ডি ডিভাইড বাই ডিএক্স লন সাইন এক্স। ডাইরেক্ট অন্তরীকরণ করবা, ডাইরেক্ট এখানে কি করবা অন্তরীকরণ করে দিবা, ডাইরেক্ট অন্তরীকরণ করবা। তাহলে দেখো লন সাইন এক্স কে যদি অন্তরীকরণ করি, এখন এখানে এক্স কে, এখানে এক্স হচ্ছে সাইন এক্স, তার মানে কত 1/,
সাইন এক্স, কিন্তু যেটাকে এক্স ধরা হয়েছে সেটা কি এক্স, এক্স না। তাহলে সেটা যদি এক্স না হয় তাহলে আবারও কি করতে হবে, সেটাকে অন্তর্গ্রহণ করতে হবে। তাহলে সাইন এক্স অন্তর্গ্রহণ করলে কত পাওয়া যায়, কজ এক্স। তাহলে কি দাঁড়াচ্ছে, cos x ডিভাইড বাই কত, cos x ডিভাইড বাই হয়ে যাচ্ছে sin x, মানে কত, cot x। দেখো তো অ্যান্সার কত আছে, অ্যান্সার হচ্ছে cot x, বি নাম্বারটা। ঠিক আছে, এরপরেরটাতে যাও। দেখো এটা হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। কি এটা হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। y ইকুয়াল কত, x টু দি পাওয়ার x হলে dy বাই dx এর মান কত, x টু দি পাওয়ার x হলে dy বাই dx এর মান কত। এটা আমরা বারবার করে আসছি, দেখা আরেকবার। দেখো y ইকুয়াল কত, x টু দি পাওয়ার x, আমাকে বলছে dy বাই dx, দুই পাশে আমরা d ডিভাইড বাই dx, অর্থাৎ x এর সাপেক্ষে কি করব, অন্তরীকরণ করব। তাহলে d ডিভাইড বাই dx y, আর এখানে কি হবে, d ডিভাইড বাই dx। আচ্ছা, লন আগে নিয়ে নিতে হবে। এক্ষেত্রে আমরা কি করবো, লন আগে নিয়ে নিব। হ্যাঁ, দেখো এক্ষেত্রে আমরা লন নিয়ে নিব, এই যে লনটা নিয়ে নিব। চলো লন নেই, এখানে লন, দুই পাশে লন নিয়ে নিলাম। লন ওয়াই, এখানে কি হলো, লন এক্স টু দি পাওয়ার কত, এক্স। তাহলে কি করব, লন ওয়াই, এখানে কি আসবে, এক্স লন এক্স। এখন ব্যাপারটা পুরোটা ইজি হবে তোমাদের জন্য। এবার দুই পাশে অন্তর্গ্রহণ করো, যখন এটাকে অন্তর্গ্রহণ করবো তখন ওয়ান বাই ওয়াই হবে, কিন্তু এটা তো এক্স না। তাহলে এক্স এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করলে কি হবে, ডিওয়াই বাই ডিএক্স আসবে। এরপরে কি হবে, এক্স লন এক্স, একটাকে ইউ একটাকে ভি, ইউভি সূত্র পড়বে। ঠিক আছে, ইউভি সূত্র পড়বে, অর্থাৎ এক্স কে রেখে লন এক্স কে অন্তর্গ্রহণ করবো ওয়ান বাই এক্স। ঠিক আছে, প্লাস প্লাস কি হবে, লন এক্স মানে এক্স লন এক্স। এবার তো লনকে রেখে এক্স কে অন্তর্গ্রহণ করবো, শুধুমাত্র কি আসবে, শুধুমাত্র আসতো লন, শুধুমাত্র কি আসবে, লন। তাহলে দাঁড়াচ্ছে কি ব্যাপারটা দেখো তো, এখানে যখন এই যে এক্স এক্স কাটাচ্ছে ওয়ান আসতেছে, অর্থাৎ অ্যান্সার কত আসে, অ্যান্সার আসে ওয়াইটাকে তো ওইদিকে গুণ করে দিতে হবে। তখন আমাকে ডিওয়াই বাই ডিএক্স এর মান নির্ণয় করতে হবে। ওয়াই কে এদিকে গুণ করা মানে এক্স টু দি পাওয়ার এক্স কে এদিকে গুণ করা, ওয়ান প্লাস কত, লন এক্স এ আসা। ঠিক আছে, ওয়ান প্লাস লন এক্স এ আসা। দেখো অ্যান্সার কত আসে, এক্স টু দি পাওয়ার এক্স ওয়ান প্লাস লন এক্স। কোনটা অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা, অ্যান্সার হচ্ছে কোনটা, সি নাম্বারটা। আচ্ছা চলো এবার সামনের দিকে যাই। এবার এখানে আসো, দেখো tan ইনভার্স এক্স আর cot ইনভার্স এক্স এর মান নির্ণয় করতে বসে। ঠিক আছে, সোজা সব অ্যান্সার। এটা এর আগে আমরা করে আসছি, এটা এর আগেও করে আসছি, এটা ক নম্বরে আসতে পারে। ঠিক আছে, এই যে দেখো এখানে আমি কি করব, tan x এর মান, tan x এর যে ইনভার্সের সূত্র আছে সেটা বসাবো, cot x এর ইনভার্সের সূত্র সেটা বসাবো, বসায় মান বের করতে পারি। আচ্ছা আরেকটা কাজ করতে পারি, আরেকটা কাজ হচ্ছে আরো শর্ট টেকনিক। আরো শর্ট টেকনিক কি, দেখো আমরা বিপরীত ত্রিকোণমিতিক অন্তরীকরণ, হ্যাঁ বিপরীত ত্রিকোণমিতিক যেটা পড়ছিলাম ইয়াতে সেকেন্ড পেপারে, তো সেইখানে আমরা পড়ছিলাম, দেখো সাইন ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স ইকুয়াল কত পড়ছিলাম, পাই বাই টু পড়ছিলাম। কোণের মান নির্ণয় বা এন এর গুণিতক সম্পর্কে কোণের মানগুলো নির্ণয় করে শিখছিলাম বিভিন্ন রেঞ্জে। সেখানে কিন্তু এই সূত্র ছিল। আবার কি ছিল, tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স ইকুয়াল কত লিখতে পারি, পাই বাই টু। কত লিখতে পারি, পাই বাই টু। ঠিক আছে, তাহলে এইটা পুরাটার মান যদি পাই বাই টু বসাই, তাহলে দেখো ডি ডিভাইড বাই ডি এক্স, এক্স এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করতে বসে, এবং পাই বাই টু কে একটা ধ্রুব মান না, ধ্রুবকে অন্তর্গ্রহণ করলে কি হয়, জিরো হয়। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে, বলো দেখি অ্যান্সার কোনটা হয়, অ্যান্সার হচ্ছে তোমার সি নাম্বারটা, অর্থাৎ জিরো। তাহলে এই মান বারবার করে না বসা, একটু মাথা খাটাইলে, এই বই তো আমরা দুইবারই পড়ে ফেলছি, ঠিক আছে না, ফার্স্ট পেপারও পড়ে ফেলছি, সেকেন্ড পেপারও পড়ে ফেলছি। সেকেন্ড পেপারের একটু জিনিস যদি আমরা মাথাটা খাটাই তাহলে কিন্তু অ্যান্সারটা সোজাসুজি পাওয়া যাচ্ছে। না হলে কি করতে হবে, ওই যে প্রথমে বললাম ট্যান ইনভার্সের যে সূত্র আছে সেটাকে ফেলতে হবে, কট ইনভার্সের যে সূত্র আছে অন্তরীকরণের সেটাকে ফেলতে হবে, ফেলে হিসাব নিকাশ করে নিয়ে আসতে হবে। এত কিছু করার তো আমাদের সময় নেই, আমরা জাস্ট একটু টেকনিক্যালি করবো। ঠিক আছে, এরপর দেখো এখানে কি ওয়াই, এটাও পর্যায়ক্রমিক অন্তরীকরণের ম্যাথ। কি আছে, ওয়াই, দেখো ওয়াই ইকুয়াল সাইন ই টু দি পাওয়ার এক্স নির্ণয় করতে বলছে, ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, আচ্ছা এটা কিভাবে করতে পারি, দেখো এই যে ওয়াই এর মানটাকে ধরে নিব, ওয়াই ইকুয়াল কত, সাইন ই টু দি পাওয়ার এক্স, সাইন কত, ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা তাহলে দুই পাশে কি নিলাম, দুই পাশে কি নিতে পারি, লন নিতে পারি, অথবা লন না নিলেও হবে, একবারে নিই, ডিওয়াই বাই ডিএক্স নিই, আর কোনো ঝামেলা না করি। সাইন এক্স কে অন্তর্গ্রহণ করলে কি হয়, সাইন এক্স কে অন্তর্গ্রহণ করলে কি হবে, কজ এক্স, কজ এক্স, কিন্তু যেটাকে এক্স ধরছে সেটা কি এক্স, এটা তো ই এক্স, আমরা সেটাকে আরেকবার অন্তর্গ্রহণ করতে হবে, অর্থাৎ কি থাকতেছে, ই টু দি পাওয়ার এক্স। তাহলে ডিওয়াই বাই ডি এর মান কি থাকতেছে, ই টু দি পাওয়ার এক্স কজ ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, দেখো অ্যান্সার কোনটা, অ্যান্সার কোনটা আছে, অ্যান্সার হচ্ছে তোমার এখানে বি নাম্বারটা। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। চলো পরের স্লাইডে যাওয়া যাক, পরের এমসিকিউটা দেখি। এখানে কি দেওয়া আছে, দেখো ফাংশনের গুরুমান নির্ণয়। এখানে গুরুমান আমার নির্ণয় করে দেওয়ার কিছু নাই, আমি জাস্ট তোমাদেরকে টপিকটা বলে দিব। এর আগে আমি গুরুমান নির্ণয় শিখাইছি, তোমরা অনেকবার শিখে আসছো। ঠিক আছে, সো জাস্ট বলি গুরুমান বা লঘুমান নির্ণয়ের ক্ষেত্রে কি করতে হবে। গুরুমান বা লঘুমান নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, দেখো পুরা এই যে এফ অফ এক্স এর যে ফাংশনটা আছে, এই ফাংশনটাকে দুইবার অন্তরীকরণ করে নিব। ফার্স্টে কি করব, দুইবার অন্তরীকরণ করে নিব, অর্থাৎ দুইবার অন্তরীকরণ, একবার অন্তরীকরণ করে নিব, এটা ইকুয়াল জিরো ধরবো। ঠিক আছে, জিরো ধরে এখান থেকে এক্স এর একটা মান বের হবে, আমার কি হবে, এক্স এর একটা মান বের হবে। এরপরে আবার কি করব, এরপরে আরেকবার অন্তরীকরণ করে নিব, নেওয়ার পরে এক্স এর যে মান বের হবে সেই মানটা এটার মধ্যে বসাই দিব। এর মধ্যে বসাই দিলে জিরো থেকে যদি বড় পাই তাহলে সেটা লঘুমান, আর জিরো থেকে ছোট পাইলে কি থাকবে, গুরুমান থাকবে। যেই এক্স এর মান দ্বারা আমি
গুরুমানের যে বা সর্বোচ্চ মানের যে শর্তটাকে আমার যাচ্ছে সিদ্ধ হচ্ছে সেইটাকে আমি এফ ফাংশনে বসা দিব, তাহলে আমরা মান পাবো। অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে 7। এরপর দেখো লিমিটের এই মানটা, লিমিটের এই সূত্র মুখস্থ, এই সূত্র আমরা করে আসছি, এই সূত্র কি মুখস্থ থাকবে, এটা সূত্র মুখস্থ, লিমিট এক্স টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x - 1 ডিভাইড বাই x, এই সূত্র মুখস্থ। এটার মান কত হবে? এটার মান হবে 1। আচ্ছা, ম্যাথের কিছু কিছু জিনিস একটু মুখস্থ রাখতে হয়, যেমন এই যে এটা কি আবার অঙ্ক করে ম্যাথ করে বের করার কোনো দরকার আছে? দরকার নেই। তাহলে আমরা কি করব, এটাকে জাস্ট একটু মনে রাখবো, মনে রাখলেই কাজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অন্য জায়গায় আমরা একটু সময় বাঁচাতে পারি। দেখো x ইকুয়াল কত আছে? a cos থিটা, y ইকুয়াল কত আছে? a sin থিটা, তাহলে dy বাই dx এর মান নির্ণয় করতে হবে। এটা তোমরা অনেকবার করছো, আমি একটু তোমাদেরকে দেখাই দিই। দেখো x কে আগে অন্তর্গ্রহণ করতে হবে কার সাথে? dx ডিভাইড বাই d থিটা, থিটার সাপেক্ষে করতে হবে। এখানে কিন্তু x নাই, দেখো থিটা আছে, cos এর সাথে কি আছে? থিটা আছে। তাহলে কি হচ্ছে দেখো, a বাইরে থাকবে d ডিভাইড বাই d থিটা, আর কি হবে? cos থিটা। এটা একবার অন্তর্গ্রহণ করবো, তাহলে a থাকলো এখানে, আমার এখানে a থেকে গেল। ঠিক আছে, এ যদি থাকে তাহলে cos কে অন্তর্গ্রহণ করলে কি হয়? মাইনাস sin থিটা আসলো। এরপর আমি কি করব? dy বাই d থিটা। ঠিক আছে, কি করলাম? এই যে a এখানে থাকলো, a sin কি ছিল? একবারে করে ফেলি, এটা ডি থিটার দ্বারা অন্তরীকরণ করব, তাহলে কি হচ্ছে? সাইন থিটা, তাই তো? সাইন থিটা, সাইন থিটাকে অন্তরীকরণ করলে কি হয়? এ কস থিটা। এখন আমার কি করতে হবে? এখন আমাকে বলছে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে, অর্থাৎ এটাকে যদি আমি সমীকরণ হিসাবে ধরি, এটা 1 নম্বর ধরবো আর এটাকে 2 নম্বর ধরলাম, অর্থাৎ এটাকে 2 নম্বর ধরো, এটাকে 1 নম্বর ধরো। ঠিক আছে, এখন দুইটা কি করবো? ভাগ করে দিব। দুইটা ভাগ করে দিলে ডি থিটা চলে যাবে, ডিওয়াই বাই ডিএক্স এর মান কি আসবে? মাইনাস আছে একটা, এই যে এখানে মাইনাস আছে, মাইনাসটা নিচে চলে যাচ্ছে, তখন কি হচ্ছে? কস বাই কি সাইন, অর্থাৎ কট মাইনাস কট। এই দেখো অ্যান্সার সি নাম্বারটা। ঠিক আছে, y ইকুয়াল log x, y ইকুয়াল কত আছে? log x। এইটা করার জন্য একটু ট্রিক্স খাটাতে হবে। এটা করার জন্য কি করতে হবে? একটু ট্রিক্স খাটাতে হবে। দেখো y ইকুয়াল log ax আছে, log এর ডাইরেক্ট সূত্র দিলে dy বাই dx এর মান পাওয়া যাবে, কিন্তু একটু ভেজাল হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা একটু মাথাটা খাটে কাজটা করি। দেখো এখানে এই মানটাকে আগে লিখে দিলাম, y ইকুয়াল কত? log a টু দি পাওয়ার কত? x। আচ্ছা, এটা মানে হচ্ছে ln x ডিভাইড বাই কত? ln a। ঠিক আছে, ln x ডিভাইড বাই ln a। এখন এইটাকে যদি আমি অন্তর্গ্রহণ করি, dy বাই dx, x এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করি, তাহলে এই যে ln a 1 বাই ln a, এটা তো ধ্রুব মান, এটা সামনে চলে আসবে। শুধুমাত্র ln x কে অন্তর্গ্রহণ করলে কত হয়? 1 বাই x। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে dy বাই dx এর মান আসতেছে কত? 1 ডিভাইডেড বাই x বাই ln a। ঠিক আছে, দেখো তো 1 ডিভাইড বাই x বাই ln a কিসের কোথায় আছে? অ্যান্সার বি নাম্বারে আছে অ্যান্সার। ঠিক আছে, বি নাম্বারে আছে। চলো সামনের দিকে যাই। সূত্রগুলো একটু মনে রাখতে হবে, সূত্র মনে রাখা খুব বেশি জরুরি। দেখো সর্বনিম্ন মান নির্ণয় করতে বলছে, অর্থাৎ লঘু মান নির্ণয় করতে বলছে। শর্ত ওই একই। শর্ত কি? শর্তটা হচ্ছে ওই একই, আগের মতোই লঘুমান এবং গুরুমান নির্ণয়ের যে শর্ত ছিল সেটাকে আগে সিদ্ধ করতে হবে, সেই শর্ত আগে আনতে হবে, তারপর অন্য হিসাব। আমি কি করবো? সবার প্রথমে আমার কাজ হচ্ছে এটাকে একবার অন্তরীকরণ করে ফেলা। অন্তরীকরণ করার পর এফ অফ এক্স কে যে অন্তরীকরণ করছি সেটা ইকুয়াল 0 ধরা, এখান থেকে আমার কি বের হবে? এক্স এর মান বের হবে। এই এক্স এর মানটাকে আমি কোথায় বসাবো? এটাকে আরেকবার অন্তরীকরণ করবো। ঠিক আছে, অর্থাৎ এই যে এফ অফ এক্স এর যে ফাংশনটা আছে এটাকে ডাবল ডিফারেন্সিয়েট করবো। ডিফারেন্সিয়েশন করলে কি হবে? এটার মান বের হবে, এখানে এক্স এর মানটাকে বসায় দিব, দিলে একটা মান 0 থেকে বড়, একটা 0 থেকে ছোট। এখানে লঘুমান এবং গুরুমানের যে শর্ত আছে সেটা যেই মানে করতেছে, তোমার এখন কি দরকার? সর্বনিম্ন মান দরকার। সর্বনিম্ন মানের জন্য যেই মানটা শর্ত হচ্ছে সেই এক্স এর মানটুকু আমি কি করবো? এই এফ এক্স এ বসায় দিব, তাহলে আমি কি পাবো? তাহলে আমি 0, অর্থাৎ এই এফ অফ এক্স এর সর্বনিম্ন মানটা পেয়ে যাবো। আচ্ছা, সর্বনিম্ন মান কত আসতেছে এটা একটু তোমরা করে দেখবা, সেটা হচ্ছে 5। এবারে আসো, দেখো আমরা এখন যোগজীকরণের সমস্যা ঢুকে গেছি। দেখো এটা হচ্ছে 1 বাই এক্স, 1 বাই এক্স এর সূত্র তো আমরা সবাই জানি। অন্তরীকরণ যদি আমরা করতাম, ln x কে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? 1 বাই এক্স। তাহলে 1 বাই এক্স কে যোগজীকরণ করলে কি পাবো? ln x, ln x প্লাস সি, ln x প্লাস সি, সূত্র, জাস্ট সূত্র। চলো সামনেরটাই যাই। দেখো কি আসছে? e টু দি পাওয়ার 2x dx যোগজীকরণ করতে বসে। ঠিক আছে, যোগজীকরণ করতে বসে, সোজা সাপটা সূত্র, যোগজীকরণ সূত্র সোজা সাপটা 2x dx। অন্তরীকরণ খুব ভালোভাবে জানা থাকলে যোগজীকরণও পারা যায়। দেখো এটাকে যখন আমরা অন্তরীকরণ করবো, এটা কি লিমিট আছে নাকি লিমিট নাই? অর্থাৎ এটা কিন্তু অসীম, কোনো লিমিট নাই। লিমিট যদি না থাকে তাহলে আমরা কি করবো? এখানে প্লাস সি থাকবে অবশ্যই, অর্থাৎ ইন্টিগ্রাল কনস্ট্যান্ট যেটা সেটাকে বসাবো। ই টু দি পাওয়ার 2x তো বসলো, কিন্তু এক্স এর সাথে কি আছে? 2 আছে না, তাহলে সেটাকে ভাগ করে দিতে হবে। ভাগ থাকলো প্লাস কত? সি, অর্থাৎ হাফ ই টু দি পাওয়ার 2x প্লাস কত? সি। কোনটা অ্যান্সার আছে? অ্যান্সার কোনটা আছে? দেখো অ্যান্সার আছে সি নাম্বারটা। অ্যান্সার আছে কোনটা? সি নাম্বারটা। দেখো ডি নাম্বারটা আবার ভুলে বসাই দিও না, ডিতে কিন্তু 2 নাই, ডির মধ্যে কিন্তু ই টু দি পাওয়ার 2x নাই, শুধু ই টু দি পাওয়ার x আছে। ঠিক আছে, এরপরটা আসো, কি বলছে? সাইন এক্স কে অন্তর্গ্রহণ করে লিমিট দিয়ে দিছে আমাকে, অর্থাৎ সীমা দিয়ে দিছে। সীমা যদি দেয়, সাইন এক্স কে অন্তর্গ্রহণ করলে কি পাওয়া যায়? সাইন যোগজীকরণ করলে কি পাওয়া যায়? সরি, সাইন এক্স কে যোগজীকরণ করলে কি পাবো? মাইনাস কস এক্স পাবো। তো মাইনাস কস এক্স এর মান বসাই দিব। মাইনাস কস এক্স একবার পাই বাই 2 বসাবো, একবার 0 বসাবো। 0 বসালে অবশ্যই 1 পাবো, এটা
আর নতুন করে দেখার কিছু নাই, ঠিক আছে? পরীক্ষার আগের দিন আর নতুন করে এটা দেখার কিছু নাই। চলো সামনের দিকে যাই। আচ্ছা, কি আসছে? 1/1 + x² dx। আচ্ছা, এইটা কি? এটা তো সূত্র, এটা তো সূত্র। যোগজীকরণের মধ্যে ম্যাক্সিমাম এমসিকিউ আসে সূত্র থেকে, ঠিক আছে? বড় বড় এমসিকিউ আসে না, আসলে ওই ক্ষেত্রফলের গুলো আসে যেগুলোকে একবার দুইবার অন্তরীকরণ করে বা যোগজীকরণ করে মানগুলো বসাতে হয়। তো এটা তো ডাইরেক্ট সূত্র। এটা কি সূত্র? এটা হচ্ছে এই যে এই সূত্র, দেখো এই সূত্র তোমরা পড়ে আসছো, tan−1 x এর সূত্র, ঠিক আছে? আচ্ছা, এরপরে যাই, দেখো 44 নাম্বারটা, sec² x dx এর সমাকলনের মান কত? কিসের মান কত বলছে? সমাকলনের মান কত? সমাকলন বলতে কি? যোগজীকরণ বোঝাচ্ছে। এইখানে sec²x, এটার বিপরীত কে? আচ্ছা, tan কে অন্তরীকরণ করলে কি হয়? sec²x হয় না? তাহলে sec² কে যোগজীকরণ করলে কি হবে? tan x হবে না? আর দেখো tan x কোথায় আছে? দেখো তো, এই যে a নম্বরে আছে tan x, দেখো অ্যান্সারও কিন্তু তাই দেয়া আছে, tan x। সোজা জিনিস, জাস্ট একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? চলো সামনের দিকে যাই। এরপরে আসি, আবার আমাকে একটা দিছে d/dx অর্থাৎ 1/√1 - x², এর নির্দিষ্ট যৌগজ নির্ণয় করতে বলছে, ঠিক আছে? এর কি করতে বলছে? নির্দিষ্ট যৌগজ নির্ণয় করতে বলছে। এটার কি সূত্র জানা আছে তোমাদের? এটা কি সূত্র জানো? একটু আগে ইনভার্সের সূত্রগুলো দেখাইলাম না? এতটুকু জায়গার একটা সূত্র আছে, এটার একটা সূত্র আছে, দেখো 1/√1 - x² ইকুয়াল আমরা লিখতে পারি sin−1 x। তো sin−1 x যে আছে, sin−1 x এর উপর আমার কি বসবে? লিমিট বসবে। sin−1 x এর উপর আমার লিমিট বসবে। লিমিট কত কত বসবে বলো? একটা 1, এটা হচ্ছে 0, একটা 1 আর একটা কত বসবে? 0। যদি 1 বসে তাহলে কি হচ্ছে? sin−1 একটা বসলো আর sin−0 একটা বসলো, দুটা থাকলো। তো এই ক্ষেত্রে কত আসতেছে? এটার মান আসতেছে π/2, এটা কত? 0। তাহলে অ্যান্সার কত হবে? π/2। দেখো দেখাই দিলাম, এই সূত্রটা মনে রাখলেই এনাফ। এর আগেও কিন্তু সূত্র দিয়ে সবকিছু ছিল। তাহলে কত আসতেছে? π/2, বি নাম্বার অ্যান্সার, দেখো π/2। এরপরে আসো, দেখো ex tan x + sec² x dx এর মান কত? আচ্ছা, এইটাও একটা সূত্র, এটাও একটা সূত্র। দেখো তোমরা ex এর একটা সূত্র শিখছো f(x) এর ফাংশন দিয়ে, দেখাই তোমাদেরকে। এই যে এইখানে tan x কে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? sec² x পাওয়া যায় না। অর্থাৎ এটাকে যদি আমি f(x) একটা ফাংশন ধরি, তাহলে এই ফাংশনের একবারের অন্তরীকরণ হচ্ছে sec² x। একবারের অন্তরীকরণ হচ্ছে কি? sec² x। এটা তো ডাইরেক্ট সূত্র। কোন সূত্র? দেখো f(x) ex f(x) প্লাস f ড্যাশ x। এই দেখো তো সূত্র না এটা? এটা একটা সূত্র। এটা ইকুয়াল আমরা কি লিখতে পারতাম? এই সূত্র ইকুয়াল জানতাম ex f(x) প্লাস কত? c। অর্থাৎ দেখো এখানে ex এর সাথে আছে, তাহলে f(x) ধরছি tan, tan কে অন্তরীকরণ করলে কি পাই? sec² x। তার মানে এটা f(x), অ্যানসার কি হবে? সূত্র দেখো কি আছে? ex f(x) অর্থাৎ ex tan x। কোথায় আছে সূত্র? কোথায় আছে? দেখো এই যে ex tan x প্লাস c। তাহলে কঠিন বিষয় কি এটা? কঠিন বিষয় না, জাস্ট সূত্রগুলোকে মাথায় রাখতে হবে, সূত্রগুলোকে A to Z মাথায় রাখতে হবে। যারা সূত্র ভালো জানে তাদের জন্যই সবকিছু সোজা। এরপরে দেখো একটা আছে f(x), এটাকে অন্তর্গ্রহণ করলে ওটা পাইলে কি হয়? ln f(x). এখানে ডাইরেক্ট সূত্র, এগুলো সব মুখস্থ সূত্র, এগুলো সব কি সূত্র? এগুলো আমরা ম্যাথ করার সময় বারবার করে পড়ছি, এগুলো সূত্র, ঠিক আছে? দেখো এইখানে f(x) আছে, এটাকে অন্তর্গ্রহণ করলে তার উপরেরটা হচ্ছে, মানে এটাকে যদি আমি এটাকে অন্তর্গ্রহণ করি তাহলে তার উপরেরটা থাকবে এবং সেটা যোগজীকরণ অবস্থায় আছে, তাহলে সেটা অবশ্যই কি লন থাকবে, লন f(x) প্লাস কত? c। অর্থাৎ অ্যান্সার হচ্ছে কত? বি নাম্বারটা। আচ্ছা দেখো এখানে কি আছে? y = x রেখা এবং x অক্ষ এবং x = 3 দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। এখন আমাকে এখানে সমীকরণ হিসাবে দিছে কিন্তু এটা y = x টা, ঠিক আছে? এরপরে আমাকে লিমিটও হিসাবে দিছে x অক্ষ, তার মানে x = 0 এবং কত? x = 3 দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। অর্থাৎ কি দাঁড়াচ্ছে? দেখো x = 0 আর কত? x = 3, এই সীমা, এটা হচ্ছে আমার সীমা। এই সীমার মধ্যে y = x অর্থাৎ কত? y = x, এই যে আবদ্ধ ক্ষেত্রটা বা এটা দ্বারা যে পুরো আবদ্ধ ক্ষেত্র দাঁড়াবে সেটা মানে অঞ্চলের ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছে। এখন ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা জানি ইন্টিগ্রেশন ইউজ করবো বা যোগজীকরণ বা সমাকলনটা ইউজ করি। আচ্ছা তাহলে সেটা যদি ইউজ করতে চাই কি করতে হবে? আমাকে আগে লিমিট বসাতে হবে। লিমিট, আপার লিমিট কত? 3, লোয়ার লিমিট 0। এখন y কে dx এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। y = কত? y = x, তাহলে 3 0, x এখানে থাকলো dx। এখন x কে অন্তরীকরণ করলে, যোগজীকরণ করলে কি হয়? x² / কত? 2। এর মধ্যে লিমিট বসায় দিব 3 0। এখন একবার 3 এর মান, একবার কত? 0 মান বসায় দিব। যদি 3 বসাই তাহলে কত? 9 / কত? দেখো তো 3 এর উপর স্কয়ার হচ্ছে 9, 9/2, তাহলে কত? 4.5। অ্যান্সার কত আসছে? 4.5। বাকিটা তো 0 হয়ে যাচ্ছে, বাকিটা কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। চলো এরপরে এমসিকিউ দেখা যাক। আচ্ছা এখানে এখানে কি বলছে? দেখো ইন্টিগ্রেশন a, লিমিট সীমা আমাকে কত দিছে? a - a দিছে এবং x³ কে আমার যোগজীকরণ করতে বলছে। তাহলে সোজা বাংলায় করি আগে। x³ কে যোগজীকরণ যদি করি 3 আর -3 এর মধ্যে, এটা তো ইজি জিনিস। x⁴ আর এখানে আসবে কত? 4। তাহলে লিমিট এখানে কত আসবে বলো দেখি? a অর্থাৎ 3 আর এখানে কত?
এখানে আসবে কত বলো, এখানে আসবে 3। আচ্ছা, এখানে আসলো 3, এখানে আসলো -3। তাহলে কি বসাবো, 3 এর উপর 4/4, আর এখানে মাইনাস মাইনাস -3 এর উপর কত, 4 ডিভাইড বাই কত, 4। এখন এইটা যদি সলভ করি অ্যান্সার পাওয়া যাবে। অ্যান্সার কত আসবে বলো, অ্যান্সার 0 আসবে। পরবর্তীতে দেখবা যে অ্যান্সার 0 আসবে। দেখো তো একই না, এটা পাওয়ার কত একই আসতেছে না, দেখো 3/4 ডিভাইড বাই কত, 4 মাইনাস এখানে কত 3/4, তাহলে ঘুরে ফিরে কি অ্যান্সার 0। অ্যান্সার কত 0, অ্যান্সার কোথায় আছে, সি নাম্বারে আছে অ্যান্সার। এরপরে চলো দেখো ই টু দি পাওয়ার, মানে ই আছে লন এক্স ডিভাইড বাই এক্স, এটাকে দুই ভাবে করা যায়, ঠিক আছে। আমরা একটু বেশি শর্টকাটে যাব, আমরা একটু খুব বেশি শর্টকাটে যাব। দেখো এটাকে একটু আলাদা করে ভেঙে নিই, যেমন লন এক্স 1/x dx, ঠিক আছে, ই আর 1। এখন আমি এই যে লন এক্স ডিএক্স, তো এই জেড ইকুয়াল আমি লন এক্স ধরি, লন এক্স ধরি, তাহলে ডিজেড ইকুয়াল কত হবে, ডিএক্স ডিভাইড বাই ডিএক্স ইকুয়াল কত, লন, তার মানে 1/x, অর্থাৎ ডিজেড ইকুয়াল আমি কত ধরতে পারি, ডিজেড ইকুয়াল ধরতে পারি 1/x ডিএক্স। দেখো তো এই যে 1/x ডিএক্স, এটা ইকুয়াল কত হবে, ডিজেড, এটা ইকুয়াল কত হবে, ডিজেড। আর লন এক্স কে আমরা কি ধরছি, জেড ধরছি। যেহেতু জেড ধরছি তাহলে আমাকে লিমিট চেঞ্জ করে নিতে হবে না, তাহলে আমাকে কি করতে হবে, লিমিট কি করতে হবে, চেঞ্জ করে নিতে হবে। লিমিট যদি চেঞ্জ করে নিতে হয়, দেখো এক্স ইকুয়াল যখন 1, তখন জেড ইকুয়াল কত হওয়ার কথা, জেড ইকুয়াল কত, লন 1, অর্থাৎ কত, 0। আবার এক্স ইকুয়াল যখন ই, তখন জেড ইকুয়াল কত, লন ই, অর্থাৎ কত, 1। এবার কিন্তু লিমিট উল্টে গেল, লিমিট কিন্তু এবার কি হলো, উল্টে গেল। অর্থাৎ এইখানে যখন আমি যোগজীকরণটাকে নিয়ে আসবো, তখন কি দাঁড়াচ্ছে দেখো, এখানে আসলো 1, এখানে আসলো 0, আর জেড ডিজেড। জাস্ট মানটাকে এখানে একবার কি করতে হবে, যোগজীকরণ করবো, অর্থাৎ জেড স্কয়ার ডিভাইড বাই 2, এখানে মানটা বসায় দিব। এখানে মানটা বসায় দিলে আমরা কি পাবো, অ্যান্সার পাবো। অ্যান্সার কত আসবে, হাফ আসবে। অ্যান্সার কত আসবে, হাফ। অ্যান্সার আসবে কত, হাফ। ঠিক আছে। আচ্ছা, দেখো 50টা এমসিকিউ শেষ। হ্যাঁ, উচ্চতর গণিত প্রথম পত্রের আমি 50টা এমসিকিউ দেখাইছি তোমাদেরকে। উচ্চতর গণিত প্রথম পত্রে ম্যাক্সিমাম সময় সিকিউ একটু বেশি থাকে, সিকিউটা বেশি। এখানে এমসিকিউ টাইপ গুলা, সেগমেন্ট গুলো আলাদা আলাদা না, মানে বারবার একই টাইপের আসে। যেমন আমি সরলরেখা তোমাদের লম্ব রেখা সমীকরণ, লম্ব দূরত্ব, এগুলো দিয়ে দেখাইছি, ঠিক আছে। বিপরীত তোমার ত্রিকোণমিতিতেও একইভাবে সূত্রগুলা দেখাইলাম, অন্তরীকরণও দেখাইলাম, ঠিক আছে। ম্যাট্রিক্সের যে ম্যাট্রিক্স কয় প্রকার, কিভাবে আসতেছে, কি আসতেছে, এই সূত্রগুলা খুব ভালোভাবে দেখে যেতে হবে। তো মোদ্দা কথা হচ্ছে, উচ্চতর গণিত প্রথম পত্রে একই সেগমেন্টে একই এমসিকিউ বারবার করে আসে। তো আমি এখানে যে 50টা টাইপ দেখাইছি, সেই 50টা টাইপ গুলো যদি তোমরা একটু প্র্যাকটিস করে যাও, তাহলে এখান থেকে তোমাদের কমন পাওয়ার সম্ভাবনা 100%, ঠিক আছে। আর এর আগে আমি তোমাদেরকে একটা এমসিকিউ সিকিউ সাজেশন দিছিলাম, কোন চ্যাপ্টারে কিভাবে এমসিকিউ সিকিউ গুলো পড়তে হবে, সেই বিষয়টা তোমরা যদি একটু ভালো করে দেখে যাও, ইনশাল্লাহ তোমাদের সামনের পরীক্ষাতে ভালো করবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।